চট্টগ্রামের পাহাড়ি বাতাস আর ঈদের আমেজ সব মিলিয়ে শহরটা তখন অন্যরকম এক সাজে সেজেছে। পাহাড়তলি এলাকার রাস্তাঘাটগুলোতে রংবেরঙের বাতি, দোকানের বাইরে নতুন কাপড়ের ভিড়, আর প্রতিটি মানুষের চোখে মুখে একটা উৎসবের ছিলিক। দিনমজুর থেকে শুরু করে সাধারণ কর্মচারী, সবার মনেই একটাই হিসেব: ঈদের ছুটিতে বাড়ি ফেরা আর প্রিয়জনদের জন্য ছোটখাটো উপহার কেনা। ঠিক এই উৎসবের আবহেই শহরের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী টেক্সটাইলসের মস্ত বড় ইমারতটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। ভবনের একদম ওপরের তলায় নিজের রাজকীয় কেবিনে একা বসেছিলেন কোম্পানির সিইও নাদিয়া রহমান। সামনে দামি সেগুন কাঠের টেবিল, এয়ার কন্ডিশনারের মৃদু গুনগুনানি, কিন্তু নাদিয়ার বুকটা যেন তখন ভয়ে ফেটে যাচ্ছিল। সামনে ল্যাপটপের স্ক্রিনটার দিকে তিনি অপলক তাকিয়েছিলেন। সেখানে লাল রঙে লেখা কিছু সংখ্যা যেন বিদ্রূপ করছিল তাকে। কোম্পানির মূল অ্যাকাউন্ট থেকে এক বিশাল অঙ্কের টাকা গায়েব হয়ে গেছে, যে টাকাটা রাখা হয়েছিল কয়েক হাজার শ্রমিকের ঈদের বোনাস, হাসপাতালের জরুরি কাপড়ের অর্ডার আর কর্মচারীদের মাসের মাইনের জন্য। নাদিয়া বারবার রিফ্রেশ দিচ্ছিলেন, ভাবছিলেন হয়তো ইন্টারনেটের সমস্যা, হয়তো কোনো ভুল দেখছে ল্যাপটপ। কিন্তু না, প্রতিবারই সেই শূন্যতা তাকে গ্রাস করতে আসছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, ব্যাংকিং সিস্টেম বলছিল এই বিশাল লেনদেনটা হয়েছে নাদিয়ার নিজস্ব পাসওয়ার্ড আর ডিজিটাল সিগনেচার ব্যবহার করেই, অর্থাৎ চুরির দায়টা সরাসরি তার কাঁধেই এসে পড়ছে। বাইরে তখন বোর্ডের প্রভাবশালী সদস্যরা অস্থির হয়ে অপেক্ষা করছেন। তারা বোধহয় আগেই গন্ধ পেয়ে গেছেন। ফোনের রিংটোনটা বারবার বেজে উঠছিল। একের পর এক মেসেজ আসছিল ব্যাংক থেকে। বিনিয়োগকারীরা কৈফিয়ত চাইছিলেন। নাদিয়া জানালার বাইরে তাকালেন। শহরটা কি সুন্দর করে সেজেছে, অথচ তার ভেতরে তখন এক বিশাল ধ্বংসযজ্ঞ চলছে। দেয়ালের দিকে তাকাতেই চোখে পড়ল তার বাবা মরহুম শফিক রহমানের একটা বড় ফ্রেম করা ছবি। এই প্রতিষ্ঠানটি শফিক সাহেব নিজের রক্ত পানি করে গড়ে তুলেছিলেন। নাদিয়া স্থির দৃষ্টিতে সেই ছবির দিকে তাকিয়ে রইলেন। মনে হল তার বাবা যেন সেই ফ্রেমের ভেতর থেকেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন। নাদিয়ার চোখ ফেটে জল বেরিয়ে এলো। ডুকরে কেঁদে উঠে অস্ফুট স্বরে বললেন, আব্বা, আপনি তো জানেন আমি আপনার এই আমানতটা বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই রুমের দরজাটা আলগোছে খুলে গেল। হাতে একটা পুরনো ঘর মোছার কাপড় নিয়ে ভেতরে ঢুকল রফিক হাওলাদার, এই অফিসের অতি সাধারণ এক সাফাই কর্মী। সে সোজাসুজি কম্পিউটারের স্ক্রিনটার দিকে তাকাল। তারপর খুব শান্ত চোখে নাদিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি কাঁদবেন না, এই টাকাটা আমি ফিরিয়ে আনতে পারি। কথাটা শুনে নাদিয়া রহমান কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির হয়ে রইলেন। তার ফর্সা মুখে তখনও কান্নার দাগ লেগে আছে, কিন্তু সেই গাঢ় বিষণ্ণতার ভেতরে হঠাৎ করেই একটা বিদ্যুৎ খেলে গেল। অবাক হওয়া, তীব্র সন্দেহ, আর হয়তো একদম মনের কোণে মূর্তে বসা একটা আশার আলো। যে মানুষটাকে এই বিশাল দালানে স্রেফ ঝাড়ু পোছা করার লোক ছাড়া আর কিছুই ভাবেনি কেউ, সে এমন এক বিপদের মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছে কিভাবে? সে কি জানে যে টাকাগুলো কোথায়? নাদিয়া কিছু একটা বলতে চাইলেন, কিন্তু ঠোঁটটা একটু কাঁপা ছাড়া আর কোনো শব্দ বের হল না। ঠিক তখনই বাইরে থেকে দরজায় খুব জোরে শব্দ হল। পিএ ফারহানা বেগমের গলা শোনা গেল। খুব ঘাবড়ে গিয়ে বলছেন, ম্যাডাম, বোর্ডের সবাই কনফারেন্স রুমে বসে আছেন। মিস্টার জাহির খুব রেগে আছেন। তিনি বলছেন এই ঝামেলা আর ধামাচাপা দিয়ে রাখা যাবে না। নাদিয়ার সঙ্গে সঙ্গে নিজের চোখের জল মুছে ফেললেন। এক মুহূর্তের জন্য মনে হল এই অশ্রুটুকুও এখন তার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। তিনি রফিকের দিকে একবার তাকালেন। সেই চাহনিতে যেমন ছিল সতর্কতা, তেমনি ছিল এক ধরনের অবুঝ মিনতি। এখন চুপ থাকো, কিন্তু খবরদার এখান থেকে কোথাও যেও না। তারপর নিজের ব্লেজারটা টেনে টুনে ঠিক করে নিলেন তিনি। লম্বা একটা শ্বাস নিয়ে বুক টান করে দরজা খুলে বাইরে পা রাখলেন। অফিসের এই লম্বা করিডোরটা আজ নাদিয়ার কাছে কেমন যেন অচেনা আর অনেক বেশি দীর্ঘ মনে হচ্ছিল। দেয়ালির প্রতিটি কোণে কোম্পানির পুরনো সব মুহূর্ত, বাবার সাথে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বিশ্বস্ত কর্মচারীরা, ফ্যাক্টরি উদ্বোধনের সেই সোনালি দিনগুলো, সবকিছু যেন আজ তার দিকে তাকিয়ে বিচার করছিল। অন্যান্য দিন যে কর্মচারীরা নাদিয়াকে দেখলেই সম্মানের সাথে মাথা নোয়াত, আজ তারা সবাই চুপ।
করিডোর দিয়ে যাওয়ার সময় কেউ ফোনের দিকে তাকিয়ে রইল, কেউ দ্রুত নজর সরিয়ে নিল। নাদিয়া পরিষ্কার বুঝতে পারছিলেন সবার চোখের কোণে একটা প্রশ্ন ঝুলে আছে, যা কেউ মুখে আনার সাহস পাচ্ছে না। সত্যিই কি তবে ম্যাডাম নিজেই নিজের বাবার গড়া সম্পদটা চুরি করলেন? কনফারেন্স রুমে পা রাখা মাত্রই নাদিয়া বুঝতে পারলেন রায়টা তিনি ঢোকার আগেই লিখে রাখা হয়েছে। রুমের থমথমে বাতাসই সব বলে দিচ্ছিল। সিএফও জহিরুদ্দিন টেবিলের এক কোণে একদম টান টান হয়ে দাঁড়িয়েছিলেন, হাতে ফাইল, মুখে সেই মেকি গম্ভীরতা, যেটা মানুষ তখনই মেখে রাখে যখন সে খুব মার্জিতভাবে কাউকে অপদস্থ করার প্রস্তুতি নেয়। জহির সাহেব বোর্ডের সদস্যদের দিকে তাকিয়ে একদম মেপে মেপে কথাগুলো বললেন। দেখুন, আমরা সবাই এই প্রতিষ্ঠানের মর্যাদা বুঝি। এটা স্রেফ কিছু টাকার অঙ্ক নয়, এটা আসলে বিশ্বাসের পাহাড়। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ম্যাডামের সমস্ত আর্থিক ক্ষমতা বা সাইনিং অথরিটি স্থগিত রাখাটাই বোধহয় কোম্পানির মঙ্গলের জন্য ভালো হবে। বোর্ডের একজন বয়স্ক পরিচালক ধীরে স্থিরে মাথা নাড়লেন। তারা নাদিয়াকে অপছন্দ করেন না ঠিকই, কিন্তু তাদের ঘাড়ে এখন ভয়ের ভূত চেপে বসেছে। ব্যাংকের ভয়, বিনিয়োগকারীদের চাপ আর বাজারের বদনামের ভয়। তাদের মধ্যে একজন খুব মায়াবী স্বরে বললেন, মা, এটাকে একদম ব্যক্তিগতভাবে নিও না। মাঝে মধ্যে ঘর বাঁচাতে গেলে তো একটু কঠোর হতেই হয়। নাদিয়া মাথা নিচু করে নিলেন, কিন্তু এটা পরাজয়ের মাথা নোয়ানো নয়। তার চোখের সামনে তখন ভেসে উঠল কালুরঘাট ফ্যাক্টরির সেই রহিমা খালার মুখটা। গত পরশুও এই মহিলা হাসি মুখে বলছিল, ম্যাডাম, ঈদ বোনাসটা পাইলেই নাতনির জন্য লাল রঙের একটা জামা কিনুম। ওই টাকার উপর শুধু রহিমা খালাদের পরিবারের আনন্দ নয়, হাজারো শিশুর নতুন জামা আর তার বাবার সারা জীবনের পরিশ্রমের সম্মান টিকে আছে। জহির আবারও খুব নিচু স্বরে, প্রায় ফিসফিস করে বললেন, ম্যাডাম, আপনি যদি এখন নিজ থেকে কিছুদিন সরে দাঁড়ান, তবে বাইরের লোক অন্তত খারাপ কিছু ভাবার সুযোগ পাবে না। নাদিয়া এবার সরাসরি জহিরের চোখের দিকে তাকালেন। তার গলা কাঁপল না, কিন্তু প্রতিটি শব্দ যেন তীরের মতো গিয়ে বিঁধল জহিরের গায়ে। তদন্ত থেকে পালানোর মেয়ে আমি নই, মিস্টার জহির, কিন্তু পুরো সত্যিটা প্রমাণ হওয়ার আগে আমি আমার বাবার রক্তজল করা কোম্পানিতে কোনো মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে দিতে দেব না। নাদিয়ার কথাগুলো শেষ হওয়ার পর কনফারেন্স রুমের ওই গুমোট পরিবেশে যেন পিনপতন নীরবতা নেমে এলো। জহিরুদ্দিন মুখিয়েছিলেন কিছু একটা বলার জন্য, কিন্তু তার আগেই দুজন প্রবীণ পরিচালক খুব ধীর গলায় বললেন, অভিযোগ যেহেতু সরাসরি নাদিয়ার নামে, তাই তদন্তের স্বার্থে নিজের সিস্টেম রেকর্ড দেখার অধিকার তার অন্তত আছে। নাদিয়া জানতেন এটাই তার শেষ সুযোগ। তিনি এক মুহূর্ত দেরি না করে পিএ ফারহানাকে কড়া নির্দেশ দিলেন, ফারহানা, গত কয়েকদিনের ফিনান্সিয়াল লগ, ডিভাইস হিস্ট্রি আর সব অনুমতির রেকর্ড এক্ষুনি আমার কেবিনে নিয়ে এসো। আর মনে রাখবে, আমি না বলা পর্যন্ত ওই ফাইলগুলোতে যেন আর কেউ হাত না দেয়। বাইরে থেকে নাদিয়াকে যতটা শান্ত আর অবিচল দেখাচ্ছিল, ভেতরে তিনি ততটাই কুঁকড়ে যাচ্ছিলেন। তার হৃৎপিণ্ডটা এমনভাবে কাঁপছিল যেন প্রতিটা সেকেন্ড তার হাতের তলা দিয়ে পিছলে বেরিয়ে যাচ্ছে। তিনি খুব ধীরে চেয়ার থেকে উঠলেন, বোর্ডের সদস্যদের দিকে একবার সৌজন্যমূলক মাথা নিচু করে নিজের কেবিনের দিকে রওনা হলেন। নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করতেই দেখলেন রফিক ঠিক আগের জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। সেই পুরনো মলিন পোশাক, পায়ে তালিমারা জুতো আর হাতে ঘর মোছার ওই নোংরা ন্যাকড়া। কিন্তু লোকটার চোখের দিকে তাকাতেই নাদিয়া থমকে গেলেন। সেখানে কোনো চোরের ভয় নেই, নেই কোনো লুকোচুরি। নাদিয়া প্রথমবার মানুষটাকে একটু খুঁটিয়ে দেখলেন। কত হাজারবার এই লোকটা তার সামনে দিয়ে হেঁটে গেছে, অথচ কোনোদিন তিনি ফিরেও তাকাননি। আজ সেই অবহেলিত লোকটাই তার ডুবতে থাকা নৌকার শেষ খড়কুটো। তবে দিন শেষে নাদিয়া একজন ঝানু বিজনেস উইমেন। হুট করে কাউকে বিশ্বাস করা তার স্বভাবে নেই। তিনি একটু কড়া গলায় বললেন, দেখো রফিক, তুমি যদি আমাকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করো, তবে আমি নিজের হাতে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। রফিক একটুও ঘাবড়াল না, যেন এই হুমকিটা সে আগেই আশা করেছিল। সে খুব নিচু স্বরে বলল, ম্যাডাম, আমি বুঝতে পারছি, আপনি জাস্ট আমাকে একটু দেখতে দেন যে সিস্টেমে কোথায় গলদ আছে। নাদিয়া একটু দ্বিধা নিয়ে ল্যাপটপটা রফিকের দিকে ঘুরিয়ে দিলেন। রফিক চেয়ারে বসার আগে খুব যত্ন করে নিজের হাত দুটো পরিষ্কার করে নিল। তারপর কোনো ভনিতা ছাড়াই কিবোর্ডের উপর আঙুল চালাল।
সে কোনো জটিল কারিগরি কথা বলে নাদিয়াকে বিভ্রান্ত করল না। সে স্রেফ একের পর এক পয়েন্টগুলো ধরিয়ে দিতে লাগল। ঠিক কোন সময় কোন ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, টাকাগুলো কোন রুট দিয়ে বাইরে পাঠানো হয়েছে, আর ঠিক কার ডিজিটাল অনুমতির পর সিস্টেমের দরজাগুলো খুলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, রফিক খুব নিখুঁতভাবে ধরিয়ে দিল সিস্টেমের কোথায় নাদিয়ার নামটা জোর করে বসিয়ে দিয়ে আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর ঝড়ের গতিতে চলছিল, কিন্তু সেই গতিতে কোনো অস্থিরতা ছিল না। নাদিয়া ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। রফিক কম্পিউটারটা এমনভাবে দেখছিল না যেন সে আজ প্রথম কোনো রহস্য সমাধান করছে, বরং তার মনে হল সে যেন খুব পরিচিত কোনো পুরনো ক্ষতের ব্যান্ডেজ খুলছে। কিছুক্ষণ পর রফিকের আঙুল স্ক্রিনের ওপর হঠাৎ থেমে গেল। ঘরের ভেতরটা যেন আরও চুপচাপ হয়ে গেল। সে গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, এখান থেকেই খেলা শুরু হয়েছে। নাদিয়া তড়িঘড়ি সামনে ঝুঁকে পড়লেন। তার চোখ স্ক্রিনে আটকে গেছে। রফিক আস্তে আস্তে বুঝিয়ে বলতে লাগল, রেকর্ডে নাদিয়ার নামে অ্যাক্সেস দেখাচ্ছে সকাল ঠিক 6:11 কিন্তু তার আসল ডিভাইসটা সক্রিয় হয়েছে 6:17 মাত্র 6 মিনিটের ব্যবধান। কিন্তু ওই 6 মিনিটই যেন সব উল্টে দিল। কেউ আগে থেকেই তার ডিজিটাল পরিচয় চুরি করে নকল করেছে। নাদিয়ার বুকের ভেতরটা যেন জ্বলে উঠল। অনেকক্ষণ ধরে যে ছাই চাপা আগুনটা নিভু নিভু করছিল, সেটা হঠাৎ ছোট একটা শিখায় পরিণত হল। তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন, এখনও অনেক কিছু অন্ধকারে। তবুও প্রথমবারের মতো মনে হল সত্যটা কোথাও না কোথাও এখনও শ্বাস নিচ্ছে। রফিক আরও বলে গেল, টাকা পুরোপুরি গায়েব হয়নি, এখনও মাঝপথে একটা অ্যাকাউন্টে আটকে আছে। দ্বিতীয় অনুমতি পেলেই সেটা কয়েক ভাগে ভাগ হয়ে আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে যাবে। নাদিয়া তক্ষুনি জিজ্ঞেস করলেন, তাহলে কি এটাকে এখনও থামানো যাবে? রফিক হ্যাঁ বলল, কিন্তু তার মুখে কোনো স্বস্তির ছাপ পড়ল না। তার চোখে এখনও সেই একই সতর্কতা। সে বলল, ব্যাকআপ অ্যাক্সেস চাই, কারণ মূল পথটা হয়তো কেউ নজরদারি করছে। নাদিয়ার হাত কাঁপছিল, তবু তিনি দ্বিতীয় কোডটা দিলেন। স্ক্রিন কয়েক সেকেন্ড ঘুরপাক খেলল, তারপর হঠাৎ লাল হয়ে জ্বলে উঠল। অ্যাক্সেস ডিনাইড, অ্যাক্সেস প্রত্যাখ্যান করা হয়েছে। রফিকের আঙুল কিবোর্ডের উপর থেমে গেল। সে আবার রেকর্ডগুলো দেখল, তারপর খুব ধীরে, প্রায় অনিচ্ছায় দরজার দিকে মাথা ঘোরাল। তার গলা এবার আরও নিচু, আরও ভারী। ম্যাডাম, এটা বাইরে থেকে হয়নি, কেউ ভেতর থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছে। যে লোকটা আপনার নাম ব্যবহার করছে, সে এই ইমারতের ভেতরেই আছে। কথাগুলো নাদিয়ার কানে বাজ পড়ার মতো বাজল। এই ইমারতেই আছে। এই বাক্যটা তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগল, যেন বন্ধ ঘরে ঘণ্টা বাজছে। তিনি কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে দরজার দিকে চোখ ফেরালেন, যেন কাঠ আর কাঁচের দেওয়াল ভেদ করে সেই বিশ্বাসঘাতকের ছায়াটাকে খুঁজে বের করতে চাইছেন। ভয়ের সঙ্গে সঙ্গে এখন তার ভেতরের সাবধানতাও জেগে উঠেছে। তিনি রফিকের দিকে ফিরে ধীর স্বরে বললেন, যদি সে এখানেই থাকে, তাহলে সে হয়তো জেনেও দেখছে যে আমরা কি করছি। রফিক মাথা নেড়ে বলল, হয়তো সবটা নয় ম্যাডাম, কিন্তু এটুকু অবশ্যই জানে যে আপনি হার মানেননি। বাইরে থেকে ফারহানার গলা আবার শোনা গেল। বোর্ডের সবাই অপেক্ষা করছিল, আর জহিরুদ্দিন বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলেন, ম্যাডাম এখনো ফিরলেন না কেন? নাদিয়া বুঝতে পারলেন, আর বেশিক্ষণ কেবিনের ভেতর বন্ধ থাকলে সন্দেহটা আরও গভীরে ঢুকে যাবে। তিনি তাড়াতাড়ি স্ক্রিনটা লক করে দিলেন। তারপর রফিকের দিকে ঘুরে নিচু গলায় বললেন, এখনো যেন কেউ না জানতে পারে যে তুমি কি দেখেছ। তুমি এখান থেকে একদম স্বাভাবিকভাবে বেরিয়ে যাও। রফিক কোনো তর্ক করল না, মাথা নেড়ে মোছার কাপড়টা তুলে নিল। এক মুহূর্তের মধ্যে সে আবার সেই চেনা, শান্ত, একেবারে অবহেলিত সাফাইকর্মী হয়ে গেল, যাকে মানুষ তখনই খেয়াল করে যখন মেঝে ভিজে থাকে বা ডাস্টবিন উপচে পড়ে। নাদিয়া দরজা খুললেন। এবার তার পায়ের শব্দে আগের ঘাবড়ানি কম। কনফারেন্স রুমের দিকে ফিরে যাচ্ছিলেন তিনি, পদক্ষেপে এখন একটা শক্ত নিয়ন্ত্রণ। শুধু নিজেকে বাঁচানোর জন্যে নয়, তিনি এখন সত্যের প্রথম সূত্রটা শক্ত করে ধরে ফেলেছেন। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে জহিরুদ্দিন মেটে মেপে এক চিলতে হাসি দিয়ে বলে উঠলেন, ম্যাডাম, আমাদের তো সিদ্ধান্ত নিতে হবে, দেরি করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। নাদিয়া চেয়ারটা টেনে বসলেন। এবার প্রথমবারের মতো
তিনি জহিরুদ্দিনকে ভালো করে লক্ষ্য করতে শুরু করলেন। গলার স্বরে উদ্বেগ ছিল, মুখে গাম্ভীর্য ছিল, কিন্তু চোখে সেই অস্থিরতা একদম ছিল না যা এমন একজন মানুষের মধ্যে থাকার কথা যার কোম্পানির এত বড় অঙ্কের টাকা হাওয়ায় মিলিয়ে গেছে। তিনি শান্ত গলায় বললেন, সিদ্ধান্ত হবে মিস্টার জহির, কিন্তু তার আগে প্রমাণ সুরক্ষিত করা দরকার। আমি সার্ভার এরিয়ার সিসিটিভি রেকর্ডিং দেখতে চাই, বিশেষ করে সকাল 5টা থেকে 7টার মধ্যের। কথাটা শোনামাত্র জহিরের মুখের রেখাগুলো খুব সামান্য বদলে গেল। হয়তো অন্য কেউ খেয়ালই করত না, কিন্তু নাদিয়া স্পষ্ট দেখে নিলেন। জহির তক্ষুনি বলে উঠল, সিসিটিভি? ম্যাডাম, এটা তো ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেমের মামলা। করিডোরের রেকর্ডিং দিয়ে কি প্রমাণ হবে? এখন আমাদের ব্যাংক, বিনিয়োগকারী আর মিডিয়ার প্রশ্ন সামলানো উচিত। নাদিয়া তাকে পুরো কথা বলতে দিলেন, তারপর ধীরে ধীরে বললেন, যদি আমার অ্যাক্সেস ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটাও দেখা জরুরি যে সেই সময়ে সার্ভার রুম, নেটওয়ার্ক প্যানেল আর সুরক্ষা ডেস্কের আশেপাশে কে ছিল। টাকা কম্পিউটার থেকে গেছে ঠিকই, কিন্তু কম্পিউটার নিজে থেকে কারো নাম বেছে নেয় না। রুমে বসা এক বয়স্ক পরিচালক মাথা তুলে বললেন যে এই দাবিটা ভুল মনে হচ্ছে না। এই ছোট্ট সমর্থনটুকুই নাদিয়াকে এগিয়ে যাওয়ার পথ করে দিল। তিনি পেছনে দাঁড়িয়ে থাকা ফারহানার দিকে তাকালেন। ফারহানা, সুরক্ষা কক্ষের সাথে যোগাযোগ করো। সার্ভার করিডর, নেটওয়ার্ক র্যাক আর কন্ট্রোল ডেস্কের রেকর্ডিংয়ের কপি তক্ষুনি কোম্পানির সুরক্ষিত ব্যাকআপ সিস্টেমে রাখা হোক। কোনো ফাইল ডিলিট বা ওভাররাইট করা যাবে না। ফারহানা হ্যাঁ বলে মাথা নেড়ে দিল, কিন্তু তার মুখের রং একদম উধাও হয়ে গিয়েছিল। সে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই জহির আবার গলা তুলল। এবার শটটা একটু চড়া। 1 মিনিট, সুরক্ষা রেকর্ড এভাবে সরাসরি চাওয়া যায় না। নিয়ম অনুযায়ী তারেক মাহমুদকে সামলাতে দিন। উনি পুরনো মানুষ, উনি সব জানেন। নাদিয়ার শিরদাঁড়ায় একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারেক মাহমুদ ছিলেন কোম্পানির সুরক্ষা প্রধান এবং দীর্ঘদিন ধরে তার বাবার শফিক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। তবু নাদিয়া নিজের মুখে কোনো পরিবর্তন আসতে দিলেন না। প্রক্রিয়ার প্রথম নিয়ম হল প্রমাণ সুরক্ষিত থাকা। আপনি আপনার আপত্তি নথিভুক্ত করতে পারেন, কিন্তু রেকর্ডিং এখনই সুরক্ষিত হবে। রুমে অস্বস্তি ছড়িয়ে পড়ল। কেউ বুঝতে পারছিল না নাদিয়া হঠাৎ এত কঠোর হয়ে গেলেন কেন, আর জহির তাকে বাধা দেওয়ার জন্য এত জোর দিচ্ছেন কেন। ওদিকে সেই সময়েই রফিক পিছনের গুলি দিয়ে নিজের সাফাই ট্রলি ঠেলতে ঠেলতে সুরক্ষা কক্ষের দিকে এগোচ্ছিল। সে তাড়াহুড়ো করছিল না, কারণ তাড়াহুড়ো সন্দেহ তৈরি করে। রাস্তায় নিচু হয়ে জল মোছার ভান করল, 2 কর্মচারীকে পথ করে দিল, তারপর এমনভাবে ঘুরল যেন রোজকার কাজ করছে। সুরক্ষা কক্ষের কাছে পৌঁছানো মাত্রই সে দেখল তারেক মাহমুদ ভেতর থেকে বেরোচ্ছেন। তার হাতে ছোট একটা কালো হার্ড ড্রাইভ ছিল, যেটা তিনি দ্রুত ব্যাগে ভরে নিলেন। রফিকের চোখে এক মুহূর্তের জন্য চমক খেলে গেল। হয়তো এটাই সেই রেকর্ডিং যার জন্য নাদিয়া এত দরকার, আর হয়তো সেই প্রমাণটাই এখন গায়েব করে দেওয়া হচ্ছে। তখনই তার ফোনে নাদিয়ার মেসেজ এলো, রেকর্ডিং আটকানোর চেষ্টা হচ্ছে। রফিক চলতে চলতে উত্তর লিখল, রেকর্ডিং নিয়ে কেউ বেরিয়ে গেছে, আমি পেছনেই আছি। তারপর মাথা নিচু করে ট্রলি এগিয়ে দিল এবং সেই লোকটির পিছু নিল যাকে পুরো ইমারত সুরক্ষা প্রধান হিসাবে চেনে, কিন্তু যে আসলে এই মুহূর্তে সত্যকে রুম থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। রফিক নিজের ট্রলি ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলল, যেন সে সত্যিই রোজগারের মতো করিডরের মেঝে পরিষ্কার করতে বেরিয়েছে। কিন্তু তার পুরো সতর্কতা ছিল তারেক মাহমুদের ব্যাগের ওপর। তারেক মূল লিফটের দিকে না ঘুরে সার্ভার ব্লকের সাথে যুক্ত পেছনের করিডরে চলে গেলেন, যেখানে আলো কম ছিল আর দিনের বেলাতেও বাতাসে এক অদ্ভুত শীতলতা লেগে থাকত। রফিক দূরত্ব বজায় রেখে চলল। সে জানত সত্যের পেছু নেওয়ার সময় পা দ্রুত নয়, বুদ্ধি দরকার। কখনো ট্রলির চাকা ঠিক করার বাহানা করত, কখনো মেঝের কোণে ঝুঁকে পড়ত, কিন্তু তার নজর তারেক থেকে এক মুহূর্তের জন্যেও সরছিল না। তখনই নেটওয়ার্ক প্যানেলের কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক দেওয়াল থেকে সরে এসে তার রাস্তায় দাঁড়িয়ে পড়ল। সে ছিল ফয়সাল আহমেদ, কোম্পানির আইটি হেড, যাকে রফিক অনেকবার গভীর রাতে অফিসে একা বসে থাকতে দেখেছে, কখনো সার্ভার রুমের বাইরে, আবার কখনো নেটওয়ার্কের তারের ভিড়ের মধ্যে। কফি মেশিনের কাছে সবসময় মনে হতো যেন ঘুম থেকে নয়, কোনো এক না বলা ভয়ের সাথে লড়াই করছেন। আজ তার চোখে সেই গ্লান্তি ছিল, কিন্তু লুকানো ঘাবড়ানিটা আগের চেয়ে আরও পরিষ্কার। তিনি নিচু স্বরে বললেন, রফিক, এদিকে সাফাইয়ের দরকার নেই, ফিরে যাও। রফিক মাথা নিচু করে বলল যে তাকে নিচের স্টোর থেকে কেমিক্যাল নিতে হবে, কিন্তু ফয়সাল তখনই তার কথা কেটে দিয়ে বললেন, মিথ্যে বলো না, আমি দেখছি তুমি তারেক স্যারের পেছনে আসছ। এবার রফিক প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকাল। তার গলা এখনও শান্ত, কিন্তু শব্দের আড়ালে ধার পরিষ্কার। যদি লুকোনোর মতো কিছু না থাকে,
তাহলে আপনার ভয় কিসের ফয়সাল স্যার? ফয়সালের মুখ শক্ত হয়ে গেল। তিনি দ্রুত এদিক ওদিক তাকালেন, যেন দেওয়ালগুলো তাদের কথা শুনছে। তারপর রফিকের কাছে এসে ফিস ফিস করে বললেন, তুমি বুঝছ না, এটা তোমার সাধ্যের কথা নয়। তুমি সাফাই কর্মী, নিজের কাজ করো আর চুপ থাকো। রফিক তার কাঁপা হাতের দিকে তাকাল। তিনি হুমকি দিচ্ছিলেন, কিন্তু শরীর বলে দিচ্ছিল যে তিনিও নিজে কারো কবজায় আছেন। রফিক এমন মুখ চিনত, বাইরে থেকে অপরাধী মনে হয়, কিন্তু ভেতর থেকে ভয়ের কয়েদি। সে খুব নিচু স্বরে বলল, ফয়সাল স্যার, যদি ওই টাকা বেরিয়ে যায় তাহলে শুধু নাদিয়া ম্যাডামের কুর্সি যাবে না, মজদুরদের বোনাস যাবে, হসপিটালের অর্ডার থেমে যাবে, আর যারা কিছু ভুল করেনি তাদের ঘরের ঈদ অন্ধকার হয়ে যাবে। যে আপনাকে বাধ্য করেছে সে ওই দিন আপনাকে বাঁচাতে আসবে না। এটা শোনা মাত্র ফয়সালের চোখের পাতায় হালকা কম্পন এলো। তিনি ঠোঁট কামড়ে ধরলেন, যেন কোনো কথা অনেক দিন ধরে ভেতরে বন্ধ হয়ে আছে আর এখন বেরোতে চাইছে। তিনি বললেন, আমাকে এর মধ্যে জড়িও না। কিন্তু গলার স্বরে আগের কঠোরতা ছিল না। রফিক আরও এক কদম কাছে এসে বলল, আমি আপনাকে বাঁচাতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু সত্যি বলার সুযোগ এখনই আছে। পরে আপনি অন্য কারোর অপরাধের বোঝা একাই বইবেন। কিছু মুহূর্ত দুজনের রফিক আরও এক কদম কাছে এসে বলল, আমি আপনাকে বাঁচাতে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু সত্যি বলার সুযোগ এখনই আছে। পরে আপনি অন্য কারো অপরাধের বোঝা একাই বইবেন। কিছু মুহূর্ত দুজনের মাঝে শুধু মেশিনের হালকা গুঞ্জন ছিল। দূরের মোড়ে তারেকের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। রফিক বুঝতে পারছিল সময় হাত থেকে পিছলে যাচ্ছে, কিন্তু ফয়সালের নীরবতা না ভেঙে এগিয়ে যাওয়াও বিপজ্জনক ছিল। অবশেষে ফয়সাল চোখ নিচু করে নিলেন। খুব নিচু স্বরে বললেন, ব্যাকআপ অ্যাক্সেস আমিই ব্লক করেছিলাম। আমাকে আদেশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যদি আমি মানা করি তাহলে তারা আমার বাবার ঋণ নিয়ে আমাদের ঘরে চড়াও হবে। ঘর বন্ধক রাখা আছে। রফিক, আমার মা কিছুই জানেন না। আমি ভেবেছিলাম শুধু কিছুক্ষণ আটকে রাখব, কারো সত্যি সত্যি ক্ষতি হবে না। রফিক তাকে রাগের চোখে নয়, বরং দুঃখের সাথে দেখল। সে জিজ্ঞেস করল, আদেশ কে দিয়েছিল? ফয়সাল সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কপালের ঘাম মুছল, তারপর খুব কষ্ট করে বলল, জহিরুদ্দিন বলেছিলেন সিস্টেমের দ্বিতীয় পথ বন্ধ রাখতে হবে। কিন্তু জহির একা নয়, সে শুধু সামনে দাঁড়িয়ে থাকা লোক। উপরে কেউ অন্য কেউ আছে, অনেক উপরে। রফিকের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। সে বলল, নাম বলুন ফয়সাল স্যার, নইলে ভুল লোক আগে বলবে আর সত্য পরে মৃত অবস্থায় মিলবে। ফয়সালের মুখে এমন যন্ত্রণা ফুটে উঠল যেন সে নিজের চোখে নিজেকে ছোট হয়ে যেতে দেখছে। অনেকক্ষণ পর তার ঠোঁট খুলল। যে এই খেলা শুরু করেছে সে বাইরের লোক নয়, সে রহমান পরিবারেরই কেউ। রফিকের ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল। কথাটা পুরোপুরি বলা হয়নি ঠিকই, কিন্তু ইশারাটা যথেষ্ট ছিল। সে ফয়সালকে শুধু এইটুকু বলল, আজ যদি আপনার ভেতরে সামান্যতম সাহস বেঁচে থাকে তাহলে লগগুলো মুছবেন না। তারপর সে নিজের ট্রলি এগিয়ে দিয়ে তারেকের পেছনে চলতে থাকল। এখন সে শুধু সিসিটিভি ড্রাইভের পিছু নিচ্ছিল না, সে সেই ছায়ার দিকে এগোচ্ছিল যা নাদিয়ার নিজের ঘরের ভেতর থেকে উঠে আসছে। ওদিকে কনফারেন্স রুমে নাদিয়া রহমান এখনও সেই লম্বা টেবিলের মাথায় বসেছিলেন, কিন্তু এখন ঘরের বাতাস আগের চেয়ে অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল। জহিরুদ্দিন বারবার নিজের ফাইল উল্টে যাচ্ছিলেন, যেন প্রতিটা পাতায় নতুন কোনো কারণ খুঁজছেন যাতে নাদিয়াকে এখনই সরিয়ে দেওয়া যায়। বোর্ডের কয়েকজন সদস্য নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছিলেন। কারোর চোখ সরাসরি নাদিয়ার সঙ্গে মিলছিল না। এরা সেই একই লোক যারা তার বাবার সময়ে প্রতিটি সিদ্ধান্তের আগে সম্মানে মাথা নোয়াত। আজ তাদের মুখে বিশ্বাসের চেয়ে ভয় বেশি। নাদিয়া টেবিলের নিচে নিজের হাত শক্ত করে চেপে ধরলেন, যাতে কেউ তার আঙুলের কাঁপুনি দেখতে না পায়। ঠিক তখনই তার ফোনে হালকা একটা কম্পন হল। তিনি মুখ না বদলে স্ক্রিনের দিকে চোখ ফেললেন। রফিকের মেসেজ, জহির একা নয়, বিষয়টা পরিবার পর্যন্ত যাচ্ছে, সাবধান থাকুন। ওই একটা লাইন নাদিয়ার ভেতরে পুরনো ভিত্তি নেড়ে দিল। পরিবার, এই শব্দটা এতদিন তার কাছে সুরক্ষার নাম ছিল, বাবার স্মৃতির নাম ছিল, সেই বাড়ির নাম ছিল যেখানে মা প্রতিদিন সন্ধ্যায় জায়নামাজে বসে চুপচাপ প্রার্থনা করতেন। আজ সেই একই শব্দে বিপদের একটা শীতলতা নেমে এলো। মেসেজটা পড়েও তিনি তৎক্ষণাৎ কারো দিকে তাকালেন না। ফোনটা উল্টে রেখে নিজের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করলেন। জহির হয়তো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই কনফারেন্স রুমের দরজা খুলে গেল। রুমে এমন এক নিস্তব্ধতা নেমে এলো
যা কোনো বড় ব্যক্তিত্বের উপস্থিতিতে আপনা আপনি তৈরি হয়। দরজায় লতিফ রহমান দাঁড়িয়েছিলেন, শফিক রহমানের ছোট ভাই, নাদিয়ার চাচা এবং কোম্পানির সবচেয়ে প্রভাবশালী বোর্ড সদস্যদের একজন। বয়স তার চুলে হালকা রূপলি আভা এনে দিয়েছিল, কিন্তু হাঁটাচলায় এখনও সেই আত্মবিশ্বাস ছিল যা বছরের পর বছর ধরে লোকেদের এই বিশ্বাস জুগিয়ে এসেছে যে রহমান পরিবারের শেষ কথা তিনিই বলেন। তিনি রুমে ঢুকলেন, প্রথমে বোর্ডের সবার দিকে একবার তাকালেন, তারপর নাদিয়ার দিকে। মুখে সেই হাসিটা ফুটিয়ে তুললেন যেটা বাইরে থেকে দেখতে স্নেহের মতো লাগে, কিন্তু আজ নাদিয়া তার ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে বলে টের পেলেন। নাদিয়া, তিনি ধীর গলায় বললেন, খবর পাওয়া মাত্রই চলে এলাম। এটা আবেগপ্রবণ হওয়ার সময় নয়, এটা কোম্পানি আর পরিবারের সম্মান বাঁচানোর সময়। কথাটা শোনা মাত্র কয়েকজন পরিচালক যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রুমের সবাই এতক্ষণ অপেক্ষা করছিল ঠিক এমন একজন বড় অভিজ্ঞ মানুষের জন্য, আর লতিফ ঠিক সেভাবেই কথা বললেন যেভাবে তারা শুনতে চাইছিল। তিনি শফিক রহমানের নাম নিলেন, তার কঠোর পরিশ্রমের কথা বললেন, সেই পুরনো দিনগুলোর কথা তুললেন যখন কোম্পানি একটা ছোট তাঁত থেকে শুরু হয়েছিল। তার কথায় মাধুর্য ছিল, কিন্তু নাদিয়া এখন প্রতিটা মিষ্টি শব্দের আড়ালে লুকোনো ভারী কিছু মেপে দেখছিলেন। তিনি চেয়েছিলেন চাচা তার পাশে দাঁড়াবেন, বলবেন যে সত্যি সামনে না আসা পর্যন্ত কোনো তাড়াহুড়ো হবে না। ছোটবেলা থেকে তিনি চাচাকে এভাবেই দেখে এসেছেন, উৎসবের সময় বাড়িতে আসা, বাবার সাথে গভীর রাত পর্যন্ত হিসাবপত্র নিয়ে আলোচনা, মাথায় হাত রেখে বলা যে সে পরিবারের আশা। কিন্তু আজ লতিফ তার দিকে তাকিয়ে বললেন, মা, কখনো কখনো দায়িত্বের মানে কুর্সি আঁকড়ে বসে থাকা নয়, বরং সময় মতো এক কদম পিছিয়ে যাওয়া। নাদিয়ার বুকের ভেতরটা দলা পাকিয়ে গেল। জহির তক্ষুনি মাথা নিচু করে নিলেন, যেন এই বাক্যটারই অপেক্ষায় ছিলেন। লতিফ আগে বলে গেলেন, তদন্ত চলতে থাকবে, কেউ তোমাকে দোষী বলছে না, কিন্তু বাইরের দুনিয়ায় এত দয়ালু নয়। ব্যাংক, বিনিয়োগকারী, মিডিয়া সবাই একটা স্থির মুখ দেখতে চায়। তুমি যদি কয়েকদিনের জন্য সিদ্ধান্তগুলো থেকে সরে থাকো আর আমি অন্তর্বর্তীকালীনভাবে কাজগুলো দেখে নিই, তাহলে কোম্পানিকে সামলানো যাবে। শব্দগুলো খুব মার্জিত ছিল, কিন্তু অর্থটা একদম পরিষ্কার। নাদিয়াকে বাঁচানোর নামে তাকে শূন্য করে দেওয়া হচ্ছিল। চেয়ারে বসে থাকতে দেওয়া হবে, কিন্তু সিদ্ধান্তের ক্ষমতা চলে যাবে অন্য কারোর হাতে। রুমের লোকজনের কাছে এই প্রস্তাবটা বুদ্ধিমানের মতোই লাগল। কেউ কেউ ধীরে ধীরে সম্মতিও জানাল। নাদিয়া লতিফের দিকে তাকালেন। সামনে সেই লোকটাই দাঁড়িয়ে যে বাবার শেষকৃত্যের দিন তার কাঁধে হাত রেখে বলেছিল, এখন এই ঘর আমরা মিলেমিশে সামলাব। ওই স্মৃতিটাই তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিল, কারণ আজ সেই একই হাত হয়তো তার কাঁধ থেকে দায়িত্ব নয়, অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি খুব সাবধানে জিজ্ঞেস করলেন, চাচা, যদি আমি নির্দোষ হয়ে থাকি, তাহলে সবার আগে আপনার উচিত প্রমাণ সুরক্ষিত করার ব্যাপারে সমর্থন দেওয়া। আপনি আমাকে পিছিয়ে যেতে বলছেন কেন, আর রেকর্ডিং দেখার উপর জোর দিচ্ছেন না কেন? প্রশ্নটা শোনামাত্র লতিফের হাসি এক মুহূর্তের জন্য থমকে গেল, শুধু এক মুহূর্তের জন্য। তারপর তিনি চেয়ারে বসলেন, আঙুলগুলো টেবিলের ওপর রেখে বললেন, কারণ অভিজ্ঞতা শেখায় নাদিয়া যে আগুন লাগলে আগে ঘর বাঁচাতে হয়। স্ফুলিঙ্গ কোথা থেকে এলো সেই বিতর্ক পরে হবে। রুমে আবার ধীর সম্মতির গুঞ্জন উঠল। কিন্তু নাদিয়া এখন আর সেই ছোট মেয়েটি নেই যে বড়দের কথার আড়ালে লুকানো আদেশকে আশীর্বাদ বলে মেনে নেবে। তিনি ফোনের দিকে তাকালেন, যেখানে রফিটের মেসেজ এখনও জ্বলছে, পরিবার পর্যন্ত যাচ্ছে, সাবধান থাকুন। ঠিক সেই মুহূর্তে নাদিয়া টের পেলেন আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। সামনে বসে থাকা লোকটা শুধু তার চাচা নয়, হয়তো সেই অন্ধকারের দরজা যেটা খোলার সাহস এখন তাকেই করতে হবে। লতিফ রহমানের কথাবার্তা রুমের সবাইকে একটা সহজ রাস্তা দেখিয়ে দিয়েছিল, কিন্তু নাদিয়ার ভেতরে অন্য কিছু চলছিল। তিনি বুঝতে পারছিলেন এই প্রস্তাব শুধু সংকট সামলানোর নয়, তার হাত থেকে ধীরে ধীরে অধিকার বের করে নেওয়ার পথ। বাইরে থেকে তিনি মুখ শান্ত রাখলেন, কিন্তু নজর এখন প্রতিটা ছোট নড়াচড়া ধরছিল। নাদিয়া লতিফের দিকে তাকালেন। সামনে সেই লোকটাই দাঁড়িয়ে যে বাবার শেষকৃত্যের দিন তার কাঁধে হাত রেখে বলেছিল, এখন এই ঘর আমরা মিলেমিশে সামলাব। ওই স্মৃতিটাই তাকে ভেতর থেকে ছুরি চালিয়ে দিল, কারণ আজ সেই একই হাত হয়তো তার কাঁধ থেকে দায়িত্ব নয়, অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি খুব সাবধানে জিজ্ঞেস করলেন, চাচা,
যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে সবার আগে আপনার উচিত প্রমাণ সুরক্ষিত করার ব্যাপারে সমর্থন দেওয়া। আপনি আমাকে পিছিয়ে যেতে বলছেন কেন, আর রেকর্ডিং দেখার উপর জোর দিচ্ছেন না কেন? প্রশ্নটা শোনামাত্র লতিফের হাসি এক মুহূর্তের জন্য থমকে গেল, ঠিক এক মুহূর্তের জন্য। তারপর তিনি চেয়ার টেনে বসলেন, আঙুলগুলো টেবিলের উপর রেখে বললেন, কারণ অভিজ্ঞতা শেখায় নাদিয়া যে আগুন লাগলে আগে ঘর বাঁচাতে হয়। স্ফুলিঙ্গ কোথা থেকে এলো সেই বিতর্ক পরে হবে। রুমে আবার ধীর সম্মতির গুঞ্জন উঠল, কিন্তু নাদিয়া এখন আর সেই ছোট মেয়েটি নেই যে বড়দের কথার আড়ালে লুকানো আদেশকে আশীর্বাদ বলে মেনে নেবে। তিনি ফোনের দিকে তাকালেন, যেখানে রাফিকের মেসেজ এখনও জ্বলছে, পরিবার পর্যন্ত যাচ্ছে, সাবধান থাকুন। ঠিক সেই মুহূর্তে নাদিয়া টের পেলেন আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। সামনে বসে থাকা লোকটা শুধু তার চাচা নয়, হয়তো সেই অন্ধকারের দরজা যেটা খোলার সাহস এখন তাকেই করতে হবে। লতিফ রহমানের কথাগুলো রুমের সবাইকে একটা সহজ রাস্তা দেখিয়ে দিয়েছিল, কিন্তু নাদিয়ার ভেতরে অন্য কিছু চলছিল। তিনি বুঝতে পারছিলেন এই প্রস্তাব শুধু সংকট সামলানোর নয়, তার হাত থেকে ধীরে ধীরে অধিকার বের করে নেওয়ার পথ। বাইরে থেকে তিনি মুখ শান্ত রাখলেন, কিন্তু নজর এখন প্রতিটা ছোট নড়াচড়া ধরছিল। অন্ধকারের মধ্যে জহিরের গলা শোনা গেল, সবাই শান্ত থাকুন, কেউ ঘর থেকে বাইরে যাবেন না। কিন্তু নাদিয়া জানতেন এই অন্ধকার কোনো সংযোগ হতে পারে না। এত সঠিক সময় কারেন্ট চলে যাওয়া ঠিক তেমনই ছিল যেন কেউ সত্যের গলা টিপে ধরে তাকে কথা বলার আগেই থামিয়ে দিতে চেয়েছিল। নাদিয়া পেন ড্রাইভটাকে আরও শক্ত করে মুঠোয় চেপে ধরলেন, অন্য হাতে ফোনটা সামলে রাখলেন, কারণ রফিকের যে কোনো মেসেজ এখন সবকিছু উল্টে দিতে পারে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে কারো কাঁধ তার সঙ্গে জোরে ধাক্কা খেল। প্রথমে মনে হলো হয়তো কেউ ঘাবড়ে গিয়ে নিজেকে সামলাতে পারেনি, কিন্তু পরের মুহূর্তেই একটা হাত সোজা তার মুঠোর দিকে এগিয়ে এলো, অন্ধকারের মধ্যেও যেন ঠিক জানত প্রমাণটা কোথায় আছে। নাদিয়ার শরীর ভেতর পর্যন্ত কেঁপে উঠল। তিনি ঝটকা দিয়ে হাত সরিয়ে নিলেন আর চেয়ার থেকে উঠে কঠোর গলায় বললেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। লাল আলোয় মুখগুলো নড়াচড়া করছিল, আওয়াজগুলো একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। দূর থেকে লতিফকে খুব শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। তখনই ফারহানা আবার তার কাছে এলো, এবার তার গলা প্রায় কাঁপছিল। ম্যাডাম, এখন বাইরে চলুন, এখানে থাকা আর নিরাপদ নয়। নাদিয়া এক পলক ফারহানার চোখের দিকে তাকালেন। ভয় ছিল, কিন্তু ছলনা ছিল না। তিনি উঠলেন আর ঘরে ছড়িয়ে থাকা আতঙ্কের সুযোগ নিয়ে পাশের দরজার দিকে এগিয়ে গেলেন। বাইরের করিডর লাল ঝাপসা আলোয় ডুবেছিল। লোকেদের আওয়াজ দূর থেকে আসছিল, কিন্তু প্রতিটা শব্দ যেন দেওয়ালে ধাক্কা খেয়ে বিকৃত হয়ে ফিরে আসছিল। নাদিয়া পেছনে ফিরে তাকাতেই মনে হল লতিফের নজর তার উপরই সেঁটে আছে। তিনি খুব জোরে দৌড়ালেন না, পলায়ন পর সিইও দেখলে তো দোষী মনে হবে। তিনি শুধু দ্রুত পা চালাতে থাকলেন। মোড়ে পৌঁছানো মাত্রই কেউ অন্ধকার থেকে তার হাত ধরে ফেলল। নাদিয়া চিৎকার করে উঠতে যাচ্ছিলেন, তখনই ফিসফিসানি শোনা গেল। ম্যাডাম, আমি। আওয়াজ করবেন না। ওটা রফিক। তার পোশাকে ধুলো লেগেছিল, শ্বাস কিছুটা দ্রুত চলছিল, কিন্তু চোখ আগের মতোই সংযত। সে সময় নষ্ট না করে বলল, মূল রাস্তায় ক্যামেরা বন্ধ আছে, কিন্তু লোক মোতায়েন থাকতে পারে, তাই তাদের পুরনো সার্ভিস করিডোর দিয়ে নিচে যেতে হবে। নাদিয়া একবার পেছনে দেখলেন, তারপর তার সাথে চলতে শুরু করলেন। তারা সরু সিঁড়ি দিয়ে নিচে নামলেন, যেখানে সিমেন্টের দেওয়াল থেকে পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। প্রতিটা পদক্ষেপে তার বাবার পুরনো কারখানার কথা মনে পড়ছিল। দোতলা নিচে পৌঁছে রফিক একটা ভারী দরজা খুলল। ভেতরে পুরনো রেকর্ড রুম, ধুলোমাখা রেজিস্টার, কাপড়ের নমুনা, লোহার আলমারি আর কোণে রাখা সেই কাঠের টেবিল, যার উপর হয়তো কখনো শফিক রহমান প্রথমবার মজদুরদের মজুরি লিখেছিলেন। নাদিয়া ভেতরে পা রাখলেন তো মনে হল যেন তিনি সংকট থেকে পালিয়ে অতীতের কোলে চলে এসেছেন। রফিক দরজাটা ধীরে বন্ধ করল আর একটা লোহার বাক্স সরিয়ে দরজার পেছনে লাগিয়ে দিল। বাইরে অন্ধকার, উপরে সন্দেহ, হাতে প্রমাণ, আর সামনে সেই লোকটা যাকে দুনিয়া সাফাই কর্মী বলে মনে করে। নাদিয়া নিজের হাতের মুঠো খুললেন। লাল আপৎকালীন আলোর হালকা ছটায় পেন ড্রাইভটা জ্বলজ্বল করছিল। রফিক সেটা দেখে বলল, এটা অফিসের নেটওয়ার্কে খুলবেন না। যদি তারা সিস্টেম পর্যন্ত পৌঁছতে পারে তাহলে ফাইলটা ছোঁয়া মাত্রই নষ্ট করে দেবে। নাদিয়া প্রথমবার অনুভব করলেন এই লড়াই এখন আর শুধু টাকার নয়, এটা এখন
সত্য কার হাতে বেঁচে থাকবে সেই লড়াই। মিথ্যে পুরো ভবনে নিজের নাম লিখে দেওয়ার আগেই। রেকর্ড রুমে কিছুক্ষণ দুজনেই চুপ করেছিলেন। ওপরের তলা থেকে হালকা দৌড়োদৌড়ির আওয়াজ তখনও আসছিল, কিন্তু এখানে নিচে সবকিছু যেন কোনো পুরনো সময়ে আটকে ছিল। নাদিয়া পেনড্রাইভটাকে মুঠোয় চেপে ধরে রেখেছিলেন, কিন্তু তার নজর এখন পুরোপুরি রফিকের ওপর। সেই লোকটা যে কয়েক ঘন্টা আগেও তার কাছে অফিসের অগণিত কর্মচারীদের মধ্যে একজন ছিল, এখন ঘাবড়ে না গিয়ে বিপদের মাঝখানে দাঁড়িয়ে আছে। নাদিয়া ধীর গলায় জিজ্ঞেস করলেন, রফিক, তুমি সত্যি কে? রফিক কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ট্রলির নিচে লুকিয়ে রাখা পুরনো ব্যাগটা বের করল, ভেতর থেকে একটা ঘষা মাজা ল্যাপটপ বের করে রাখল। ধীরে ধীরে বলল, আমি সব সময় সাফাই কর্মী ছিলাম না ম্যাডাম। কয়েক বছর আগে ঢাকায় একটা আর্থিক সুরক্ষা কোম্পানিতে কাজ করতাম। আমার কাজ ছিল হিসেবের খাতায় লুকিয়ে থাকা মিথ্যে ধরা। সে প্রথমে নিজের ঊর্ধ্বতনকে জানিয়েছিল, তারপর লিখিত রিপোর্ট বানিয়েছিল, প্রমাণ সুরক্ষিত করেছিল। মনে হয়েছিল সত্যি বলাটাই তার কাজ, আর কোম্পানি তাকে ধন্যবাদ জানাবে। রফিক একটা তিক্ত হাসি দিয়ে বলল, যে লোকটার বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করেছিলাম সেই প্রমাণের রাস্তা বদলে দিয়েছিল। যে ফাইলগুলো আমি বাঁচিয়েছিলাম সেগুলো আমার নামের সাথে জুড়ে গিয়েছিল। সন্ধ্যের মধ্যে আমার নাম বিশ্বাসযোগ্য কর্মচারী থেকে সন্দেহভাজন হয়ে গিয়েছিল। নাদিয়ার আঙুলগুলো পেন ড্রাইভের ওপর আরও শক্ত হয়ে বসে গেল। মনে হল রফিক যেন নিজের গল্প নয়, তারই ভবিষ্যৎ শোনাচ্ছে। রফিক নজর নিচু করে নিল। আমি জেলে যাইনি, কারণ কিছু জিনিস পুরোপুরি প্রমাণ করা যায়নি, কিন্তু কখনো কখনো মানুষকে ধ্বংস করার জন্য শাস্তি যথেষ্ট হয় না, সন্দেহই যথেষ্ট। চাকরি চলে গেল। যারা আমার সাথে চা খেত তারা ফোন ধরা বন্ধ করে দিল। বাড়ির লোক আমায় দোষ দেয়নি, কিন্তু তাদের চোখে ভয় ছিল। আমার মনে হয়েছিল, যদি আমি কোথাও এত ছোট হয়ে যাই যে কেউ আমায় দেখবে না, তাহলে হয়তো জীবন শান্ত হয়ে যাবে। সে ধুলো মাখা মেঝের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, তাই আমি চট্টগ্রামে চলে এলাম। এখানে কেউ আমার ডিগ্রি চায়নি, পুরনো কেস জিজ্ঞেস করেনি। সাফাই কর্মীর উর্দি পরে নিলাম, যাতে মানুষ রাস্তা ছেড়ে দেয়, কিন্তু পরিচয় জিজ্ঞেস না করে। কিছু সময় আমার কাছে এটাই ঠিক মনে হয়েছিল। কোনো আশা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো বিশ্বাস নেই। নাদিয়ার মন কিছুটা নরম হয়ে গেল। প্রথমবার তিনি বুঝতে পারলেন, রফিকের এই শান্তি আসলে দুর্বলতা নয়, বরং ভেঙে যাওয়া সম্মানের ছাই দিয়ে তৈরি একটা দেওয়াল। তিনি জিজ্ঞেস করলেন, রফিক, তবে আজ তুমি চুপ থাকার বদলে আমাকে সাহায্য করলে কেন? রফিক প্রথমবার সরাসরি তার দিকে তাকাল, কারণ আজ সকালে যখন আমি আপনাকে স্ক্রিনের সামনে দেখলাম, তখন আমার ঢাকার সেই দিনটার কথা মনে পড়ে গিয়েছিল। সেই একই ঘর, সেই একই সন্দেহ, সেই একই মানুষ যারা সত্যের আগে রায় শুনিয়ে দিতে চায়। তফাৎ শুধু এইটুকু যে সেদিন আমার পাশে কেউ ছিল না। আমি চাইনি আজ আপনার সাথেও তেমনটা হয়। রেকর্ড রুমে আবার নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল, তবে এবার সেটা আগের মতো শীতল ছিল না। নাদিয়া পেনড্রাইভটা টেবিলের ওপর রাখলেন, যেন একা সেই বোঝার বুইতে চান না। তাহলে এখন কি করব? তিনি জিজ্ঞেস করলেন। রফিক পুরনো ল্যাপটপটা খুলল। স্ক্রিনের হালকা আলো তার মুখে পড়ল। এখন আমরা ভয় পেয়ে নয়, পরিষ্কার মাথায় চলব। এটা অফিসের নেটওয়ার্কে খুলবেন না, আর যদি এই রেকর্ডিংয়ে যা আমি ভাবছি তাই থাকে, তাহলে আজ শুধু আপনার নাম বাজবে না ম্যাডাম, হয়তো আমার অতীতটাও প্রথমবার পুরোপুরি মিথ্যে বলে প্রমাণিত হবে। রফিক ল্যাপটপটা খোলা মাত্রই নাদিয়ার মুখ আরও গম্ভীর দেখাচ্ছিল। হঠাৎ তার ফোন জ্বলে উঠল। স্ক্রিনে কোনো নাম ছিল না, শুধু একটা ছোট মেসেজ। কিন্তু সেটা পড়া মাত্রই নাদিয়ার শ্বাস যেন মাঝপথে আটকে গেল। লেখা ছিল, ফাইলটা আমাকে দিয়ে দাও, নইলে তোমার বাবার কোম্পানি ঈদের আগেই শেষ হয়ে যাবে। নিচে কোনো নাম ছিল না, তবু নাদিয়া বুঝে গেলেন এটা কার মেসেজ। এমন শব্দ কোনো বাইরের লোক লিখতে পারত না। তোমার বাবার কোম্পানি, এই কথা বলার অধিকার শুধু সেই নিতে পারত যে কখনো সেই বাবার সাথে বসে খাবার খেয়েছে, একই বাড়িতে উৎসব পালন করেছে, এবং সেই সম্পর্কের উষ্ণতাকেই এখন অস্ত্রের মতো ব্যবহার করছে। রফিক মেসেজটা পড়ল, কোনো তাড়াহুড়ো না করে বলল, এখন সে ভয় পেয়েছে। যদি ফাইলটা অকেজো হতো
তাহলে সে চাইত না। নাদিয়া ফোনটা শক্ত করে ধরে রইলেন। কয়েক মুহূর্তের জন্য তার সামনে শৈশবের ছবিগুলো ভেসে উঠল। লতিফ চাচার বাড়িতে আসা, বাবার সাথে হাসাহাসি, তাকে পড়াশুনোর জন্য আশীর্বাদ করা, আর বাবার মৃত্যুর পর কাঁধে হাত রেখে বলা যে পরিবার সাথে আছে। সেই হাতটাই এখন তার গলায় এক অদৃশ্য চাপ হয়ে জেঁকে বসেছে। চোখ ভিজল না, কিন্তু মুখটা পাথরের মতো কঠোর হয়ে গেল। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, যদি আমি তাকে সামনাসামনি ডাকি তাহলে? রফিক তার দিকে তাকাল। সামনাসামনি নয়, একা দেখা করুন। তাকে বুঝতে দিন যে আপনি ভেঙে পড়ছেন। এই ধরনের লোক তখনই সত্যি বলে যখন মনে হয় সামনের জন হেরে গেছে। পরিকল্পনাটা শুনে নাদিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। নিজের চাচাকে ফাঁসানোর কথা বলা সহজ ছিল না। এটা আদালতের কোনো মামলা নয়, এটা রক্তের সম্পর্ক। কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই সম্পর্কের নামেই তাকে একটা ঠুটো সিইও বানিয়ে রাখার প্রস্তুতি চলছে। তিনি ফোন তুলে উত্তর লিখলেন, আমি কথা বলতে চাই, একা, পুরনো ডিরেক্টর রুমে। কয়েক মুহূর্তের মধ্যে উত্তর এলো, শেষ পর্যন্ত বুদ্ধির উদয় হল। তবে 10 মিনিটের মধ্যে এসো। রফিক তার ব্যাগ থেকে একটা ছোট রেকর্ডিং ডিভাইস বের করল। এতটাই ছোট যে শাড়ির আঁচল বা ব্লেজারের ভাঁজে লুকিয়ে রাখা যায়। সেটা নাদিয়াকে দিয়ে বলল, কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু তাকে বলতে দিন। রাগ এলেও চুপ থাকবেন। অহংকারী মানুষ নিজের জয়ের রাস্তা নিজেই বর্ণনা করে দেয়। নাদিয়া ডিভাইসটা নিলেন। এবার তার আঙুল আর কাঁপছিল না। তিনি রেকর্ড রুম থেকে বেরিয়ে এলেন। করিডোরের লাল আপৎকালীন আলো তখনও দেওয়ালে ভাসছিল। উপরে যাবার সময় প্রতিটা সিঁড়ি ভারী মনে হচ্ছিল, যেন তিনি কোনো ঘরের দিকে নয়, নিজের শৈশবের একটা দেওয়াল ভাঙতে যাচ্ছেন। রফিক মেসেজটা পড়ল। কোনো তাড়াহুড়ো না করে বলল, এখন সে ভয় পেয়েছে। যদি ফাইলটা অকেজো হতো তাহলে সে চাইত না। নাদিয়া ফোনটা শক্ত করে ধরে রইলেন। কয়েক মুহূর্তের জন্য তার সামনে শৈশবের ছবিগুলো ভেসে উঠল। লতিফ চাচার বাড়িতে আসা, বাবার সাথে হাসাহাসি, তাকে পড়াশোনার জন্য আশীর্বাদ করা, আর বাবার মৃত্যুর পর কাঁধে হাত রেখে বলা যে পরিবার সাথে আছে। সেই হাতটাই এখন তার গলায় এক অদৃশ্য চাপ হয়ে জেঁকে বসেছে। চোখ ভিজল না, কিন্তু মুখটা পাথরের মতো কঠোর হয়ে গেল। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, যদি আমি তাকে সামনাসামনি ডাকি তাহলে? রফিক তার দিকে তাকাল। সামনাসামনি নয়, একা দেখা করুন। তাকে বুঝতে দিন যে আপনি ভেঙে পড়ছেন। এই ধরনের লোক তখনই সত্যি বলে যখন মনে হয় সামনের জন হেরে গেছে। পরিকল্পনাটা শুনে নাদিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। নিজের চাচাকে ফাঁসানোর কথা বলা সহজ ছিল না। এটা আদালতের কোনো মামলা নয়, এটা রক্তের সম্পর্ক। কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই সম্পর্কের নামেই তাকে একটা ঠুটো সিইও বানিয়ে রাখার প্রস্তুতি চলছে। তিনি ফোন তুলে উত্তর লিখলেন, আমি কথা বলতে চাই, একা, পুরনো ডিরেক্টর রুমে। কয়েক মুহূর্তের মধ্যে উত্তর এলো, শেষ পর্যন্ত বুদ্ধির উদয় হল। তবে 10 মিনিটের মধ্যে এসো। রফিক তার ব্যাগ থেকে একটা ছোট রেকর্ডিং ডিভাইস বের করল। এতটাই ছোট যে শাড়ির আঁচল বা ব্লেজারের ভাঁজে লুকিয়ে রাখা যায়। সেটা নাদিয়াকে দিয়ে বলল, কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু তাকে বলতে দিন। রাগ এলেও চুপ থাকবেন। অহংকারী মানুষ নিজের জয়ের রাস্তা নিজেই বর্ণনা করে দেয়। নাদিয়া ডিভাইসটা নিলেন। এবার তার আঙুল আর কাঁপছিল না। তিনি রেকর্ড রুম থেকে বেরিয়ে এলেন। করিডোরের লাল আপৎকালীন আলো তখনও দেওয়ালে ভাসছিল। ওপরে যাওয়ার সময় প্রতিটা সিঁড়ি ভারী মনে হচ্ছিল, যেন তিনি কোনো ঘরের দিকে নয়, নিজের শৈশবের একটা দেওয়াল ভাঙতে যাচ্ছেন। রুমের বাইরে, দেওয়ালের অন্য প্রান্তে লুকিয়ে থাকা রফিক প্রতিটা শব্দ রেকর্ড হতে দেখছিল। নাদিয়া শেষ প্রশ্নটা করলেন, আর যদি আমি ফাইল না দিই চাচা? লতিফ টেবিলের উপর রাখা নিজের ফোনটা স্পর্শ করলেন। খুব শান্ত গলায় বললেন, তবে কাল সকালের মধ্যে শহরে এই খবর রটে যাবে যে শফিক রহমানের মেয়ে কোম্পানির টাকা ডুবিয়ে দিয়েছে। মানুষ সত্য পরে জানবে, বদনাম আগে মেনে নেবে। নাদিয়া সেই মুহূর্তে অনুভব করলেন ভয় শেষ হয়ে যায়নি, কিন্তু তার ওপর এসে দাঁড়িয়েছে আর একটা জিনিস, সিদ্ধান্ত। তিনি মাথা তুললেন। প্রথমবার না ভেঙে সোজা তার চাচার দিকে তাকালেন। তাহলে আপনি সত্যি আমার বাবার অমানত বাঁচাননি চাচা, আপনি তাকে বিক্রি করার চেষ্টা করেছেন। রফিক মেসেজটা পড়ল। কোনো তাড়াহুড়ো না করে বলল, এখন সে ভয় পেয়েছে। যদি ফাইলটা অকেজো হতো তাহলে সে চাইত না। নাদিয়া ফোনটা শক্ত করে ধরে রইলেন।
কয়েক মুহূর্তের জন্য তার সামনে শৈশবের ছবিগুলো ভেসে উঠল। লতিফ চাচার বাড়িতে আসা, বাবার সাথে হাসাহাসি, তাকে পড়াশোনার জন্য আশীর্বাদ করা, আর বাবার মৃত্যুর পর কাঁধে হাত রেখে বলা যে পরিবার সাথে আছে। সেই হাতটাই এখন তার গলায় এক অদৃশ্য চাপ হয়ে জেঁকে বসেছে। চোখ ভিজল না, কিন্তু মুখটা পাথরের মতো কঠোর হয়ে গেল। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, যদি আমি তাকে সামনাসামনি ডাকি তাহলে? রফিক তার দিকে তাকাল। সামনাসামনি নয়, একা দেখা করুন। তাকে বুঝতে দিন যে আপনি ভেঙে পড়ছেন। এই ধরনের লোক তখনই সত্যি বলে যখন মনে হয় সামনের জন হেরে গেছে। পরিকল্পনাটা শুনে নাদিয়া কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। নিজের চাচাকে ফাঁসানোর কথা বলা সহজ ছিল না। এটা আদালতের কোনো মামলা নয়, এটা রক্তের সম্পর্ক। কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই সম্পর্কের নামেই তাকে একটা ছোট সিইও বানিয়ে রাখার প্রস্তুতি চলছে। তিনি ফোন তুলে উত্তর লিখলেন, আমি কথা বলতে চাই, একা, পুরনো ডিরেক্টর রুমে। নাফিসা কোনো আবেগপ্রবণ কথা বললেন না। একটা সুরক্ষিত লিঙ্ক পাঠিয়ে দিলেন আর বললেন, যা আছে দ্রুত পাঠাও, অফিসের নেটওয়ার্ক ব্যবহার করো না। রফিক ফাইলগুলো পাঠালো, কিন্তু প্রতিটা সেকেন্ড তার কাছে যেন 1 ঘন্টা লাগছিল। ওপর থেকে লোকজনের আওয়াজ আবার বাড়তে শুরু করেছিল। হয়তো বিদ্যুৎ পুরোপুরি ফিরে এসেছে, হয়তো বোর্ড আবার জড়ো হচ্ছে, হয়তো জাহির ধরে নিয়েছে নাদিয়া ভয় পেয়ে কোথাও লুকিয়ে পড়েছেন। তখনই ফারহানার মেসেজ এলো যে কনফারেন্স রুমে নাদিয়ার আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়ার প্রস্তাব পড়া হতে চলেছে। নাদিয়া ফোন বন্ধ করলেন, কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে ক্লান্তি ছিল, আঘাত ছিল, কিন্তু এখন তাকে আর সেই একা মেয়েটির মতো দেখাচ্ছিল না যাকে সবাই বুঝিয়ে শুনিয়ে দেবে। তাকে সেই বাড়ির যোগ্য মেয়ের মতো দেখাচ্ছিল যে অবশেষে ঠিক করে নিয়েছে যে ঘর বাঁচানোর জন্য আগে দেওয়ালে লুকিয়ে থাকা উই পোকাগুলোর নামে ডাকতে হবে। যখন নাদিয়া কনফারেন্স রুমে ফিরলেন, তখন সবার নজর একসাথে তার দিকে উঠে এলো। জাহিরুদ্দিন টেবিলের কাছে দাঁড়িয়েছিলেন, হাতে কাগজ, মুখে সেই স্বস্তির ছাপ যা কেউ সামনের জনকে ক্লান্ত দেখলে পায়। লতিফও পেছন পেছন রুমে ঢুকলেন, খুব শান্ত, খুব সংযত, যেন এইমাত্র তিনি কোনো ভুল কাজ নয় বরং বুদ্ধিমত্তার পাঠ পড়িয়ে এসেছেন। জাহির বলতে শুরু করলেন যে কোম্পানির স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিন্তু নাদিয়া এবার তাকে পুরো বলতে দিলেন না। তিনি কেবল এটুকু বললেন, সিদ্ধান্তের আগে প্রমাণ দেখা হবে। রুমে হইচই শুরু হয়ে গেল। ঠিক সেই সময় দরজা খুলল আর রফিক ভেতরে ঢুকল। সেই একই সাধারণ উর্দি, সেই পুরনো জুতো, সেই নিচু করা মাথা। কিন্তু তার হাতে ছিল পুরনো ল্যাপটপ আর ছোট প্রজেক্টর। কিছু মানুষের মুখে অস্বস্তি ফুটে উঠল, যেন বোর্ডরুমে একজন সাফাই কর্মীর প্রবেশই নিয়মের অপমান। জাহির তক্ষুনি তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, এই লোকটা এখানে কি করছে? নাদিয়া তার দিকে না তাকিয়েই বললেন, সে সেটাই দেখাতে এসেছে যা কিছু লোক লুকিয়ে রাখতে চেয়েছিল। রফিক প্রজেক্টরটা জুড়ল। স্ক্রিনে প্রথমে সময়ের রেখা দেখা গেল, নাদিয়ার নামে দেখানো অ্যাক্সেস আর তার আসল ডিভাইসের সক্রিয় হওয়ার সময়, আর সেই 6 মিনিটের ফাঁকা জায়গা যেখানে কেউ তার পরিচয় চুরি করেছিল। তারপর সার্ভার করিডোরের সিসিটিভি চলল। ঝাপসা হলেও পরিষ্কার বোঝা যাচ্ছিল তারেক মাহমুদ ব্যাকআপ ড্রাইভ নিয়ে বেরোচ্ছেন। পরের অংশে সিস্টেম রেকর্ড দেখা গেল, যেখানে ব্যাকআপ পথটা ভেতর থেকে বন্ধ করা হয়েছিল। ফয়সালের নাম দেখা মাত্রই কিছু মানুষ একে অপরের দিকে তাকাতে লাগলেন। তারপর লতিফের মেসেজ স্ক্রিনে ভেসে উঠল। রুমে খামোশি আরও গভীর হল। কিন্তু আসল আঘাত লাগল যখন রেকর্ডিংটা বাজল। লতিফের নিজের গলা পুরো রুমে প্রতিধ্বনিত হল। নাম তোমারই থাকবে, কুর্সিও তোমারই থাকবে, কিন্তু বড় সিদ্ধান্তগুলো আমার আর জাহিরকে ছাড়া হবে না। জাহিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। লতিফের আঙুলগুলো চেয়ারের হাতলে শক্ত হয়ে বসে গেল। কেউ কাশল না, কেউ একটা কথাও বলল না। নাদিয়া রুমে বসা প্রতিটা মানুষের মুখের দিকে তাকালেন, বিশেষ করে তাদের যারা কিছুক্ষণ আগে তাকে পিছিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এবার তার গলা ধীর ছিল, কিন্তু তাতে কোনো কৈফিয়ত চাওয়ার মিনতি ছিল না। এবার বলুন, তিনি বললেন, এবার বলুন, কোম্পানি বাঁচানোর নামে কি সত্য লুকিয়ে রাখা হবে, নাকি সত্য দেখে কোম্পানি বাঁচানো হবে? আর সেই মুহূর্তে বোর্ডরুমে প্রথমবার মানুষ বুঝতে পারল যে মহিলাকে তারা দুর্বল ভেবেছিল, তিনি ভেঙে না পড়ে বরং সত্য সাথে নিয়ে ফিরে এসেছেন। বোর্ডরুমে নাদিয়ার প্রশ্নের পর যে নিস্তব্ধতা নেমে এলো, তা কোনো সাধারণ নীরবতা ছিল না। সেটা এমন এক নীরবতা যেখানে মানুষ প্রথমবার নিজেরই সিদ্ধান্তের আওয়াজ শুনতে পাচ্ছিল।
কিছুক্ষণ আগে যে সদস্যরা প্রক্রিয়া, স্থিতিশীলতা আর কোম্পানির ভাবমূর্তির কথা বলছিলেন, তারা এখন স্ক্রিনে ফুটে ওঠা প্রমাণ থেকে নজর সরাতে পারছিলেন না। জহিরুদ্দিনের আঙুলগুলো এখনও ফাইলের ওপর ছিল, কিন্তু ফাইলটা যেন অকেজো কাগজ হয়ে গিয়েছিল। লতিফ রহমান নিজের মুখভঙ্গি সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখের কঠোরতা বলে দিচ্ছিল তিনি ভেতর থেকে হিসেব মেলাচ্ছেন কে এখনও তার সাথে দাঁড়িয়ে। বোর্ডরুমে নাদিয়ার প্রশ্নের পর যে নিস্তব্ধতা নেমে এলো, তা কোনো সাধারণ নীরবতা ছিল না। সেটা এমন এক নীরবতা যেখানে মানুষ প্রথমবার নিজেরই সিদ্ধান্তের আওয়াজ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ আগে যে সদস্যরা প্রক্রিয়া, স্থিতিশীলতা আর কোম্পানির ভাবমূর্তির কথা বলছিলেন, তারা এখন স্ক্রিনে ফুটে ওঠা প্রমাণ থেকে নজর সরাতে পারছিলেন না। জহিরুদ্দিনের আঙুলগুলো এখনও ফাইলের ওপর ছিল, কিন্তু ফাইলটা যেন অকেজো কাগজ হয়ে গিয়েছিল। লতিফ রহমান নিজের মুখভঙ্গি সামলানোর চেষ্টা করলেন, কিন্তু তার চোখের কঠোরতা বলে দিচ্ছিল তিনি ভেতর থেকে হিসেব মেলাচ্ছেন কে এখনও তার সাথে দাঁড়িয়ে থাকতে পারে, কে ভয় পেয়ে চুপ থাকবে, আর কার ওপর চাপ সৃষ্টি করতে হবে। তখনই রফিকের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। সে এক নজর দেখল, তারপর নাদিয়ার দিকে এগিয়ে গিয়ে খুব ধীর স্বরে বলল, নাফিসার কল, স্পিকারে দিন। নাদিয়া কোনো দ্বিধা ছাড়াই ফোনটা নিলেন এবং টেবিলের মাঝখানে রাখলেন। ওপাশ থেকে নাফিসা কামালের গলা পরিষ্কার শোনা গেল, খুব বেশি চড়া বা নাটকীয় নয়, কিন্তু এতটাই দৃঢ় যে রুমে বসা প্রতিটা মানুষ বুঝতে পারল যে কথা এখন আর শুধু ভেতরের বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জানালেন যে পাঠানো লগ রেকর্ডিং এবং সিসিটিভি অংশের প্রাথমিক যাচাই শেষ হয়েছে এবং যে মধ্যবর্তী অ্যাকাউন্টে টাকা আটকানো হয়েছিল তাতে আপৎকালীন সতর্কতা জারি করা হয়েছে। ব্যাংক সাময়িকভাবে লেনদেন স্থগিত করে দিয়েছে। টাকা এখনও ছোট ছোট অ্যাকাউন্টে ভাগ হয়ে বেরিয়ে যায়নি। কয়েক সেকেন্ড পর্যন্ত কেউ শ্বাসটুকুও নেয়নি। তারপর নাফিসার গলা আবার শোনা গেল, ঈদ বোনাস আর অপারেশনাল ফান্ড সুরক্ষিত আছে, কিন্তু পরবর্তী তদন্তে সহযোগিতা করতে হবে। সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যেন সিস্টেম বা রেকর্ডের সাথে কারচুপি না করে। এটা শোনামাত্র নাদিয়া চোখ বন্ধ করলেন। এই স্বস্তি ঠিক আনন্দের মতো ছিল না। এটা ছিল সেই স্বস্তির মতো যখন কেউ দীর্ঘক্ষণ জলের নিচে থেকে প্রথমবার বাতাসের স্পর্শ পায়। টাকা বেঁচে গিয়েছিল, মজদুরদের বোনাস বেঁচে গিয়েছিল, হাসপাতালের অর্ডারগুলো থেমে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল, তার বাবার কোম্পানি সেই সকালে পুরোপুরি ডুবে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। কিন্তু সেই মুহূর্তেই তিনি বুঝতে পারলেন শুধু টাকা বেঁচে যাওয়া মানেই সব কিছু বেঁচে যাওয়া নয়। রুমে বসা মানুষগুলো এখন তার মুখের দিকে তাকাচ্ছিল, কিন্তু নাদিয়ার নজর কোথাও দূরে চলে গিয়েছিল। কালুরঘাট ফ্যাক্টরিতে, যেখানে রহিমা খালা হয়তো এখনও মেশিনের পাশে বসে ভাবছেন বোনাস পাবেন কিনা। সেই ঘরগুলোতে যেখানে শিশুরা বাজির চেয়েও নতুন পোশাকের জন্য অপেক্ষা করে থাকে। সেই বৃদ্ধা মায়ের কাছে, যিনি সন্ধ্যায় জায়নামাজে বসে চুপচাপ নিজের স্বর্গীয় স্বামীর উদ্দেশ্যে বলতেন যে মেয়ে সব সামলে নেবে। জহির হঠাৎ চেয়ার থেকে উঠার চেষ্টা করলেন, হয়তো বাইরে গিয়ে কাউকে কল করার জন্য বা কোনো শেষ চেষ্টা করার জন্য, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা দুই সুরক্ষাকর্মী তার পথ আটকে দিল। তারেক মাহমুদ, যিনি কিছু সময় আগে পর্যন্ত আদেশ বিলি করতেন, এখন রুমের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। ফয়সাল আহমেদের নাম স্ক্রিনে চলে এসেছিল, কিন্তু রফিক নাদিয়ার দিকে হালকা করে তাকালো, যেন মনে করিয়ে দিচ্ছিল যে ভয়ে ভুল করা মানুষ আর লোভ থেকে পরিকল্পনা করা মানুষ এক হয় না। নাফিসার কথার উত্তর লিখুন। নাদিয়া সেই বুদ্ধিমত্তার সাথেই বললেন যে কাউকেই আনুষ্ঠানিক তদন্ত ছাড়া দোষী ঘোষণা করা হবে না, তবে সবার কাজের পরিধি এখনই সীমিত করা হবে এবং স্বাধীন অডিট শুরু হবে। তার গলায় ক্রোধ ছিল, কিন্তু সেই ক্রোধ অন্ধ ছিল না। তখনই লতিফ ধীরে ধীরে উঠলেন। তার মুখে এখন আর স্নেহের কোনো মুখোশ ছিল না। তিনি নাদিয়ার খুব কাছে এসে দাঁড়ালেন আর এত নিচু স্বরে কথা বললেন যে শব্দগুলো শুধু আশেপাশে বসা লোকেদের কানেই পৌঁছল। তুমি আজ টাকা বাঁচিয়ে নিলে মা, কিন্তু তুমি জানো না এই কোম্পানির ভিত্তিতে কত কাগজ চাপা পড়ে আছে। সব সত্যি মঞ্চে দেখানো যায় না। এটা ছিল একটা হুমকি, হার মেনে নেওয়া মানুষের নয়, বরং সেই মানুষের যে যাওয়ার সময়ও ভয়ের বীজ বুনে দিয়ে যেতে চায়। নাদিয়া কোনো উত্তর দিলেন না। তিনি প্রথমবার বুঝতে পারলেন যে তার লড়াই আজ শেষ হয়নি, কেবল তার প্রথম পর্দা নেমেছে। বাইরের করিডরে খবর ছড়িয়ে পড়তে লাগল যে টাকা সুরক্ষিত আছে আর সিইওর ওপর লাগানো অভিযোগ মিথ্যে হতে পারে। কিছু কর্মচারী স্বস্তিতে কেঁদে ফেললেন, কেউ কেউ একে অপরকে ফোন করতে লাগলেন। ফ্যাক্টরি পর্যন্ত খবর পৌঁছলে রহিমা খালা নিজের মেশিন থামিয়ে শুধু এটুকু বললেন, আল্লাহ ওই মেয়েটিকে সাহস দিন। বোর্ডরুমে ফিরে নাদিয়া বাবার ছবির কথা মনে করলেন আর মনে মনে বললেন যে তিনি কেবল টাকা বাঁচাননি, তিনি মিথ্যেকে প্রথমবার তার নামে ডেকেছেন।
তারপর তিনি চেয়ারে সোজা হয়ে বসে বললেন, আজ থেকে এই কোম্পানিতে কোনো সম্পর্ক, কোনো পদ আর কোনো পুরনো আনুগত্য সত্যের ওপরে হবে না। নাদিয়া সেই বুদ্ধিমত্তার সাথেই বললেন যে কাউকেই আনুষ্ঠানিক তদন্ত ছাড়া দোষী ঘোষণা করা হবে না, তবে সবার কাজের পরিধি এখনই সীমিত করা হবে এবং স্বাধীন অডিট শুরু হবে। তার গলায় ক্রোধ ছিল, কিন্তু সেই ক্রোধ অন্ধ ছিল না। তখনই লতিফ ধীরে ধীরে উঠলেন। তার মুখে এখন আর স্নেহের কোনো মুখোশ ছিল না। তিনি নাদিয়ার খুব কাছে এসে দাঁড়ালেন আর এত নিচু স্বরে কথা বললেন যে শব্দগুলো শুধু আশেপাশে বসা লোকেদের কানেই পৌঁছল। তুমি আজ টাকা বাঁচিয়ে নিলে মা, কিন্তু তুমি জানো না এই কোম্পানির ভিত্তিতে কত কাগজ চাপা পড়ে আছে। সব সত্যি মঞ্চে দেখানো যায় না। এটা ছিল একটা হুমকি, হার মেনে নেওয়া কোনো মানুষের নয়, বরং সেই মানুষের যে যাওয়ার সময়ও ভয়ের বীজ বুনে দিয়ে যেতে চায়। নাদিয়া কোনো উত্তর দিলেন না। তিনি প্রথমবার বুঝতে পারলেন যে তার লড়াই আজ শেষ হয়নি, কেবল তার প্রথম পর্দা নেমেছে। বাইরের করিডোরে খবর ছড়িয়ে পড়তে লাগল যে টাকা সুরক্ষিত আছে আর সিইওর ওপর লাগানো অভিযোগ মিথ্যে হতে পারে। কিছু কর্মচারী স্বস্তিতে কেঁদে ফেললেন। কেউ একে অপরকে ফোন করতে লাগলেন। ফ্যাক্টরি পর্যন্ত খবর পৌঁছালে রহিমা খালা নিজের মেশিন থামিয়ে শুধু এটুকু বললেন, আল্লাহ ওই মেয়েটিকে সাহস দিন। বোর্ডরুমে ফিরে নাদিয়া বাবার ছবির কথা মনে করলেন আর মনে মনে বললেন যে তিনি কেবল টাকা বাঁচাননি, তিনি মিথ্যেকে প্রথমবার তার নামে ডেকেছেন। তারপর তিনি চেয়ারে সোজা হয়ে বসে বললেন, আজ থেকে এই কোম্পানিতে কোনো সম্পর্ক, কোনো পদ আর কোনো পুরনো আনুগত্য সত্যের ওপরে হবে না। সেই মুহূর্তে সবাই দেখল সকালে যে মহিলা চোখের জলে ডুবেছিলেন তিনিই এখন নিজের ভেঙে যাওয়া বিশ্বাসের ভেতর থেকে এক নতুন মেরুদণ্ড নিয়ে উঠে দাঁড়িয়েছেন। নাদিয়ার সেই সিদ্ধান্তের পর কর্ণফুলী টেক্সটাইলসে পরিবর্তন ধীরে ধীরে শুরু হল। কোনো শোরগোলের মতো নয়, বরং সকালের প্রার্থনার পর ছড়িয়ে পড়া শান্তির মতো। পরের দিনই স্বাধীন অডিট টিম ডাকা হল। পুরনো হিসাবের স্তর খোলা হল, সন্দেহজনক চুক্তিগুলো বন্ধ করা হল এবং যাদের অ্যাক্সেস প্রয়োজনের চেয়ে বেশি ছিল তা সীমিত করে দেওয়া হল। কিছু মানুষ ভয় পেয়ে নিজেরাই পিছিয়ে গেলেন, কেউ সত্যি বলার সাহস জোগালেন, আর কিছু মুখ এমনও ছিল যাদের নাদিয়া প্রথমবার কোনো সম্পর্ক বা পুরনো সম্মানের চশমা ছাড়াই দেখলেন। ফাইসালকে তদন্তে সহযোগিতা করার সুযোগ দেওয়া হল, কারণ নাদিয়া জানতে পেরেছিলেন যে ভয় থেকে ভুল করা আর লোভ থেকে বিশ্বাস বিক্রি করা এক জিনিস নয়। যদি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে জানান আপনিও কি নাদিয়ার মতো সত্যের ওপর ভরসা করতে পারতেন। লাইক করুন, কমেন্ট করুন এবং এই ধরনের গল্পের জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকুন। এই গল্প থেকে আমরা এক গভীর কথা বুঝতে পারি যে জীবনে সবচেয়ে বড় সংকট টাকা হারানো নয়, বরং বিশ্বাস ভেঙে যাওয়া। যখন নিজের মানুষই সন্দেহ করতে শুরু করে, যখন পরিবারের নাম ঢাল বানিয়ে কেউ হৃদয়ে আঘাত করে, তখন মানুষ ভেতর থেকে একা হয়ে পড়ে। কিন্তু নাদিয়ার মতো আমাদের এটা মনে রাখা উচিত যে চোখের জল দুর্বলতা নয়, দুর্বলতা হলো তখন যখন আমরা ভয় পেয়ে সত্য থেকে মুখ ফিরিয়ে নিই। রফিক আমাদের শেখালো যে মানুষের আসল পরিচয় তার পোশাকে, চাকরিতে বা পদে নয়, বরং তার কর্ম আর নিয়তে হয়। পরিবারের অর্থ শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার হলো সেই যে কঠিন সময়ে আপনার হাত ছাড়ে না। আর জীবনের আসল শক্তি এটাই যে যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখনও আমরা যেন নিজেদের ভেতরের সত্যকে বাঁচিয়ে রাখতে পারি। যদি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে কমেন্টে অবশ্যই জানান, আপনি নাদিয়ার জায়গায় হলে কি রফিকের মতো মানুষের ওপর ভরসা করতে পারতেন? এই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত লিখুন এবং এই ধরনের হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।